নাসিকের একটা সুপরিচিত বহুজাতিক আইটি কোম্পানিতে নারীদের মর্যাদা নষ্ট এবং জোরপূর্বক ধর্মান্তরের মামলাটা আরো ভয়াবহ মন নিয়েছে। মামলাটি তদন্তকারী বিশেষ দলকে অর্থাৎ এসআইটি একজন প্রাক্তন কর্মী যে তথ্য দিয়েছেন তা তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে। জানা গিয়েছে যে অভিযুক্তরা কেবল কাজই করছিলেন না, বরং তাদের বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য দুটোর পরেও কোম্পানির ভেতরে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সিট সন্দেহ করছে যে প্রধান অভিযুক্তরা 2022 সাল থেকেই কোম্পানির সঙ্গে উগ্রপন্থী ধারণা ঢুকিয়ে দেওয়া এবং একটা নির্দিষ্ট ধর্মপ্রচারের ষড়যন্ত্র শুরু করেছিল। এদিকে এমন তথ্য সামনে আসছে যে একজন প্রাক্তন কর্মী সিটকে জানিয়েছেন যে সন্দেহভাজনরা তাদের উদ্দেশ্য পূরণের জন্য কাজ শেষে বাড়ি না গিয়ে কোম্পানির ভেতরে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডে লিপ্ত হতো। নারীদের সম্ভ্রম নষ্ট এবং ধর্মান্তরিত করার চেষ্টার ঘটনায় তদন্ত এখন দ্রুত গতিতে চলছে। বিশেষ তদন্তকারী দল তদন্ত করছে যে সন্দেহভাজনরা দেশের বাইরের কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অর্থায়ন পাচ্ছে কিনা। সিট কোম্পানিতে থাকা সন্দেহভাজনদের ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখেছে। আরও জানা যাচ্ছে যে ইমেল, চ্যাট, কল রেকর্ড এবং হুমকিগুলো তদন্ত করা হচ্ছে। এদিকে 13 এপ্রিল নাসিক আদালত এই মামলায় প্রধান সন্দেহভাজন কোম্পানির এজিএম আশ্বিনী চেনানির পুলিশি হেফাজতের মেয়াদ 15 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কোম্পানির সার্ভার থেকে চেনানিকে পাঠানো 78টা ইমেল তদন্তাধীন রয়েছে। এই ইমেলগুলো অফিসিয়াল ছিল। ভুক্তভোগীদের অভিযোগ ছিল নাকি কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। চেনানি এবং প্রধান সন্দেহভাজন তৌসিফ আত্তারের মধ্যে গত 2 বছরে 38 বার যোগাযোগ হয়েছে। তিনি সন্দেহভাজন দানিশ শেখ এবং রাজা মেমনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন। সরকারি আইনজীবীরা অভিযোগ করেছেন যে ভুক্তভোগী হয়রানির অভিযোগ করলে চান্নানি তাকে সাহায্য করার পরিবর্তে তুমি কি বিখ্যাত হতে চাও এ কথা বলে চুপ করিয়ে দেন। সেই একই বহুজাতিক সংস্থা একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তবে পুলিশ নাসিকের প্ল্যান্টের প্রধান বা পুনেতে কোম্পানির এইচআর টিমকে জিজ্ঞাসাবাদ করেনি। কি বলছেন এই বিষয়ে অ্যাডভোকেট কিরণ ভিন্দাভার, সরকারি আইনজীবী, শুনবো। जी TCS कंपनी आहे, तिची जी ऑपरेशन हेड आहे आरोपी, तिला मान्य कोर्टामध्ये प्रोड्यूस केलं होतं. यापूर्वी तिला 3 दिवसाची पोलीस कोठडी सुनावलेली होती आणि तपासामध्ये प्रगती असल्यामुळे आरोपीला आणखी 2 दिवसाची पोलीस कोठडी न्यायालयाने सुनावलेली आहे. आणि यात गुन्ह्यांमधल्या ज्या पीडिता आहेत त्यांनी वेळोवेळी या महिलेकडे तक्रारी केलेल्या होत्या आणि तिथं पॉश कमिटी असताना आणि कमिटीचे सदस्य असताना पण या महिलेकडे जे पीडितांनी तक्रारी केल्या त्या तक्रारीची यांनी जबाबदार अधिकारी म्हणून दखल न घेता उलट पक्षी त्यांनी आरोपीची बाजू घेतली आणि त्यामुळे आरोपींचा जे कॉन्फिडन्स आहे किंवा आत्मविश्वास आहे तो बळावला आणि त्यांनी इतरही महिलांवरती अशाच प्रकारचं अत्याचार केलेला आहे आणि अशा प्रकारचे आणखी 9 गुन्हे दाखल आहेत आणि महिला अत्याचाराचे अत्यंत संवेदनशील आणि गंभीर गुन्हे असल्यामुळे त्याच्यामध्ये एसआयटी स्थापन करण्यात आलेली आहे आणि एसआयटीने मला म्हणजेच सहाय्यक संचालक आणि सरकारी अभियोक्ता एक महिला अधिकारी म्हणून विनंती केलेली आहे की आपण जातीने पर्सनली लक्ष घालून कोर्टामध्ये हजर राहून या पीडितांची बाजू मांडावी. म्हणून आज मी स्वतः मान्य कोर्टामध्ये हजर राहून प्रभावी युक्तिवाद केला आणि माझ्यासोबत जे सहाय्यक सरकारी अभियोक्ता आहे अनिकेत आव्हाड यांनी पण पोलीस कोठडी मिळण्यासाठी मान्य कोर्टासमोर युक्तिवाद केला असता आरोपीला पुन्हा 15 तारखेपर्यंत पोलीस कोठडी सुनावली. पहिल्या कोठडीमध्ये जेव्हा आरोपीला ताब्यात घेण्यात आलेलं होतं तर त्यामध्ये तिचं या गुन्ह्यामध्ये सहभाग आहे अगर कसे किंवा तिचं आणि इतर आरोपींशी काही आपसामध्ये काही संगनमत आहे किंवा आणखी काही आपसात संबंध आहे अगर कसे त्याबाबत पडताळणी करायची होती. परंतु आता ज्या तपासादरम्यान काही तांत्रिक पुरावा मिळून आलेला आहे त्यामध्ये आरोपी आणि इतर आरोपी म्हणजे ही आरोपी आणि इतर आरोपींमध्ये आपसामध्ये काही कॉल डिटेल्स म्हणा किंवा आणखी इतर काही पुरावा तर त्यांचे संबंध असल्याचे प्रथमदर्शनी दिसून येत आहे. म्हणून सखोल तपास करायचा असल्याने आरोपीला पोलीस कोठडी सुनावली.
मागं मागं सर घेतीस मागे मागे तू मागे पाहायला पाहिजे नको देऊ. ते मागे गाडी धडायची ना এই ধর্ম অবমাননার মামলায় সবথেকে ভয়াবহ দিকটা হলো নির্দিষ্ট ভুক্তভোগী নির্বাচন। একাধিক অভিযোগ থেকে জানা যায় যে শাড়ি পরা বা ভারতীয় ঐতিহ্য পালনকারী তরুণীদের ইচ্ছাকৃতভাবে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সন্দেহভাজনরা তাদের শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও নির্যাতন করেছে। দলটির পরিকল্পনা ছিল বেড়াতে যাবার অজুহাতে তাদের একটা রিসর্টে নিয়ে গিয়ে সেখানে মহিলাদের সম্ভ্রম নষ্ট করা। যেহেতু এই সন্দেহভাজনরা একই এলাকার, তাই মনে হচ্ছে যে তারা কোম্পানির ভেতর একটা গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল। সন্দেহভাজনরা শুধু মহিলা কর্মীর সম্ভ্রম নষ্ট করে থেমে থাকেনি। পুলিশ এখন তদন্ত করছে যে এর পেছনে ধর্মান্তরের কোনো গোপন উদ্দেশ্য ছিল কিনা, এবং একই সঙ্গে কারণ তারা ভুক্তভোগীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল, হিন্দু দেবদেবীকে গালিগালাজ করেছিল, খারাপ মন্তব্য করেছিল এবং তাকে আমিষ খাবার খেতে এবং প্রার্থনা করতে বাধ্য করেছিল। প্রকাশ পেয়েছে যে এই ধর্মান্তর এবং শোষণের মূল পরিকল্পনাকারী ছিল নিদা খান। সমস্ত কর্মচারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন মহিলাদের যুক্ত করা হতো। এরপর নির্দিষ্ট কিছু মহিলাকে বন্ধুত্ব ও সাধারণ চ্যাট গ্রুপে যুক্ত করা হতো। প্রথমে প্রাপ্তবয়স্কদের রসিকতা ধর্মীয় আলোচনা হতো, এরপর ভুক্তভোগীর ধর্ম এবং অন্যান্য ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে কথাবার্তা চলত। তারপর তাদের অন্যান্য ধর্মের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে বলা হতো। কোম্পানির টিম লিডার কাজের সময় তাদের শোষণ করত। অনেক মেয়ে এই প্রতারণার শিকার হয়েছিল। নাগরিকদের একটা এসআইটির তদন্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায় যে নিদা খান শুধু হিন্দু মেয়েদের ফাঁদে ফেলেছিলই না, বরং তাদের প্রার্থনা থেকে শুরু করে ধর্মের নির্দিষ্ট পোশাক পরা পর্যন্ত সব বিষয় প্রশিক্ষণও দিচ্ছিল। এদিকে পুলিশের পদক্ষেপের কথা জানতে পেরে নিদা খান তার মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। একটা দল বর্তমানে ভিওয়ান্ডিতে নিদার সন্ধান করছে। এই মামলায় অন্যান্য সন্দেহভাজনরা সহায়ক ছিল, কিন্তু আসল মগজধোলাই করছিল নিদা খান। সন্দেহভাজন আসিফ আনসারি, শফি শেখ এবং অন্যদের সাহায্যে সে কোম্পানিতে কর্মরত হিন্দু মহিলাদের টার্গেট করত। আশ্চর্যজনকভাবে এটা সামনে এসেছে যে নিদা খান নিয়মিতভাবে এই মেয়েদের মুসলিম রীতিনীতি ও ঐতিহ্য সম্পর্কে শেখাতো এবং তাদের ধর্মান্তরিত হতে উস্কানি দিত। এই বিষয়ে এখনো পর্যন্ত 9টা মামলা নথিভুক্ত করা হয়েছে। নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সঙ্গে যুক্ত একটা বিজনেস প্রসেস আউটসোর্সিং ইউনিটে কর্মক্ষেত্রে হেনস্থা এবং জোরপূর্বক আচরণের গুরুতর অভিযোগে পুনে ভিত্তিক এক মানব সম্পদ ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিদা খান। তদন্তকারীদের মধ্যে তিনি এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং অভিযোগ যে অনিয়মে তার ভূমিকা কেন্দ্রীয় হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।